প্রধান উপদেষ্টাকে হিউম্যান রাইটস ওয়াচের চিঠি। জানাবো শেখ হাসিনাকে নিয়ে যা যা করেছে ভারত। এদিকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত আটক। এবং সর্বশেষ জানাবো মমতার পদত্যাগের দাবিতে রণক্ষেত্র পশ্চিমবঙ্গ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টাকে হিউম্যান রাইটস ওয়াচের চিঠি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে একটি চিঠি দিয়েছে। গতকাল এক বিবৃতিতে সেই চিঠির কথা নিশ্চিত করেছে এইচআরডব্লিউ। চিঠিটি লেখা হয়েছে গত 19 আগস্ট, যা গতকাল 26 আগস্ট প্রকাশিত হয়েছে। প্রধান উপদেষ্টাকে লেখা সেই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনার তদন্ত ও জবাবদিহিতার জন্য একটি স্বাধীন প্রক্রিয়া প্রতিষ্ঠা করার জন্য অন্তর্বর্তী সরকারের উচিত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের আসন্ন অধিবেশনে একটি রূপরেখা চাওয়া। চলতি বছরের 9 সেপ্টেম্বর কাউন্সিলের 57তম অধিবেশন শুরু হবে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের প্রশাসনে গুম, নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে স্বাধীনভাবে কাজ করার জন্য এবং আন্তর্জাতিক মানদণ্ড ঠিক রাখতে অন্তর্বর্তী সরকারের উচিত জাতিসংঘের বিশেষজ্ঞদের সাথে কাজ করা। এছাড়া বাংলাদেশে আশ্রয়প্রার্থী রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা দেওয়া, অন্তর্বর্তী সরকারের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের মতো বাহিনীকে ভেঙে দেওয়ার আহ্বানও জানানো হয় এই চিঠিতে। শেখ হাসিনাকে নিয়ে যা যা করছে ভারত। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 3 সপ্তাহ আগে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন সন্ধ্যায় বাংলাদেশের বিমান বাহিনীর একটি বিমানে দিল্লির কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। ভারত সরকার এর পরদিন দেশের পার্লামেন্টে শেখ হাসিনার দিল্লিতে আসার কথা সরকারিভাবে ঘোষণা করে। কিন্তু সেই অবতরণের পর পুরো 3 সপ্তাহ কেটে গেলেও শেখ হাসিনা অবস্থান নিয়ে দিল্লিতে এখনো আনুষ্ঠানিকভাবে প্রায় কিছুই জানানো হয়নি। গণমাধ্যম সূত্রে জানা যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শেখ হাসিনাকে নিয়ে যাবতীয় প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। সরকারি পর্যায়ে কোনো বিবৃতি জারি করা হয়নি। তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কিনা সেটা নিয়েও দিল্লি এখনো পর্যন্ত মুখ খুলছে না। ফলে ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা বাড়ছে, সঙ্গে ছড়াচ্ছে নানা রকম গুজব। হেলিকপ্টারে সরিয়ে আনা বিষয়ে জানা যায়, শেখ হাসিনা ভারতে এসে নামার পর প্রথম রাতটি ছিলেন দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটির ভিআইপি লাউঞ্জে। হিন্ডন মূলত একটি সামরিক বিমান ঘাঁটি, তাই সেখানে শীর্ষ সামরিক কর্মকর্তাদের থাকারও সুব্যবস্থা আছে। সেখানে প্রথম রাতটি কাটানোর পর তাকে গাজিয়াবাদের, যা উত্তরপ্রদেশ রাজ্যে পড়েছে, আধা সামরিক বাহিনীর একটি সেফ হাউস বা অতিথি নিবাসে সরিয়ে আনা হয়েছিল বলে জানা যায়। তবে এখন তাকে সেখান থেকেও সরিয়ে রাতের অন্ধকারের রাজধানী দিল্লিরই কোনো গোপন ঠিকানায় মুভ করানো হয়েছে বলে জানা যায়। ফলে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা এখন রয়েছেন দিল্লিতে। আর এই মুভটা কোনো গাড়ি বহরে নয়, করানো হয়েছে আকাশপথে। মেয়ে পুতুলের সঙ্গে দেখা হলো বিষয়ে জানা যায়, শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কর্মকর্তা হওয়ার সুবাদে গত বছর থেকে মূলত দিল্লিতেই থাকেন। দক্ষিণ দিল্লির একটি অত্যন্ত অভিজাত এলাকায় খুব সুরক্ষিত পরিবেশে তার অফিস ও তার জন্য বাসা ভাড়া করেছিলেন বলে জানা যায়। তবে শেখ হাসিনা যখন 5 আগস্ট দিল্লিতে এসে নামেন, তখন ডব্লিউএইচওর কাজে থাইল্যান্ডে ছিলেন। পরে অবশ্য দ্রুত দিল্লি ফিরে আসেন। শেখ হাসিনা দিল্লিতে এসে নামার ঠিক 2.5 দিন পর তিনি একটি টুইটে জানান, এই কঠিন সময়েও মায়ের সঙ্গে দেখা করতে পারছি না, মাকে জড়িয়ে ধরতে পারছি না, আমার হৃদয় ভেঙে যাচ্ছে। বোঝাই যাচ্ছিল যে কোনো কারণেই হোক এক শহরে থেকেও তখনও মা মেয়ের দেখা হয়ে ওঠেনি। তখন এটাও ইঙ্গিত পাওয়া গিয়েছিল সাইমা ওয়াজেদ জাতিসংঘের একটি সংস্থার কর্মকর্তা বলেই তাকে ভারতে সাময়িক আশ্রয় নেওয়া শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। শেখ হাসিনা তার মা তো নিশ্চয়ই, কিন্তু সাইমা ওয়াজেদের অন্য একটি পরিচয়ও আছে, যেটা এই ধরনের সাক্ষাতের ক্ষেত্রে প্রোটোকলে আটকায়। কিন্তু 24 ঘন্টার মধ্যেই পুতুল কিন্তু সেই টুইটটি মুছে ফেলেন। পরে আর তিনি মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো একটি বাক্যও লেখেননি। দিল্লিতে একাধিক শীর্ষ কর্মকর্তা আভাস দিয়েছে, ইতিমধ্যে মা ও মেয়ের মধ্যে শহরের একাধিকবার ইন পার্সন দেখা হয়েছে, কিন্তু সহজবোধ্য কারণে সেই সব সাক্ষাতের কথা বাইরে প্রকাশ করা হয়নি। ভারতে বিষয়টিকে একেবারেই প্রচারের আলোর বাইরে রাখতে চাইছে। এছাড়া দিল্লিতে মা ও মেয়ে আসলে এক সঙ্গী বা এক ছাদের তলাতেই থাকছেন বলেও জানা যায়। যদিও নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই দাবির সত্যতা যাচাই করা যায়নি।
হয়নি। এদিকে সাইমা ওয়াজেদ ৩-৪ দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে পূর্ব তিমোরে গিয়েছেন বলে জানা যায়। ডিব্রিফিং সেশন বিষয়ে জানা যায়, শেখ হাসিনা যেরকম পরিস্থিতিতে ভারতে এসে পৌঁছেছেন সেরকম ক্ষেত্রে অতিথিকে ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে ডিব্রিফ করাটা রেওয়াজ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না। এই ডিব্রিফিং করার উদ্দেশ্য হলো ঠিক কোন পরিস্থিতিতে তাকে দেশে ছেড়ে আসতে হলো, সেই সময় সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি বা সংস্থার ভূমিকা কি ছিল, কে কি বলেছিলেন বা করেছিলেন, এগুলো সম্পর্কে যতটা বিপদ বা বিশদে সম্ভবত তথ্য সংগ্রহ করা। পাশাপাশি এখন ভারতে যেটুকু সময় তাকে থাকতে হচ্ছে সেখানে ভারত তার কাছ থেকে ঠিক কি প্রত্যাশা করে সেটা সম্পর্কেও তাকে সম্যকভাবে অবহিত করা। বেশিরভাগ সময় এই ডিব্রিফিং একটা সেশনে শেষ হয় না, পরপর বেশ কিছুটা ধরে চালাতে হয়। শেখ হাসিনার ক্ষেত্রেও বেশ কতগুলো ডিব্রিফিং সেশন এর মধ্যেই হচ্ছে বলে জানা যাচ্ছে। শেখ হাসিনার ক্ষেত্রে যেটা ব্যতিক্রম তা হলো তার ডিব্রিফিং সেশনগুলো পরিচালনা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল নিজে। সাবেক প্রধানমন্ত্রীর সম্মান, গুরুত্ব ও মর্যাদা বিবেচনায় ভারতের স্পাই চিফ নিজের কাঁধে এই দায়িত্বটা তুলে নিয়েছেন বলে জানা যায়। এর আগে ৫ আগস্ট সন্ধ্যায় হিডন বিমান ঘাঁটিতেও শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছিলেন অজিত দোভাল নিজে। ভারত সরকারের শীর্ষতম মহলের সঙ্গেও শেখ হাসিনার গত কয়েকদিনের মধ্যে একাধিকবার যোগাযোগ হয়েছে, এই ব্যাপারে আমরা নিশ্চিত হতে পেরেছি। তবে দিল্লিতে এই ব্যক্তি বা ব্যক্তিরা ঠিক কারা সেটা এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা নিয়েও গুঞ্জন উঠেছে। জানা যায় দিল্লিতে শেখ হাসিনার অবস্থান দীর্ঘায়িত হতে পারে, সেই সম্ভাবনা যেমন জোরালো হচ্ছে, পাশাপাশি ভারতের তরফে তৃতীয় কোনো বন্ধু দেশে তাকে পাঠানোর চেষ্টাও কিন্তু মোটেও থেমে নেই। এখনো পর্যন্ত ভারত সরকারের ঘোষিত অবস্থান হলো শেখ হাসিনা ভারতে এসেছেন সাময়িকভাবে, অর্থাৎ ভারত তার চূড়ান্ত গন্তব্য নয়, অন্য কোনো দেশে যাওয়ার পথে তিনি ভারতে থেমেছেন, এটাই এখনো আনুষ্ঠানিকভাবে দিল্লির বক্তব্য। তবে তিনি কতদিন ভারতে থাকতে পারেন সে ব্যাপারে ভারত সরকার এখন অবধি কিছুই বলেনি। পাশাপাশি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কি হবে না সে ব্যাপারেও একটি শব্দও খরচ করা হয়নি। গত ৫ আগস্ট যখন শেখ হাসিনা ভারতের মাটিতে নামেন, দিল্লির ধারণা ছিল কয়েক ঘন্টা পরেই হয়তো তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। সেই সম্ভাবনা বাস্তবায়িত হতে না পারায় এরপর ধীরে ধীরে দিল্লির তরফে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা শুরু হয়। এর জন্য প্রথমে যে কয়েকটি দেশকে অ্যাপ্রোচ করা হয়েছিল সেগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপের 2-1টি দেশ, খুব সম্ভবত ফিনল্যান্ড, চেক ও স্লোভেনিয়া। তবে শেখ হাসিনা কোনো দেশে আশ্রয়ের জন্য আবেদন করেনি, পুরো আলোচনায় চালানো হয়েছিল ভারতের তরফে। তবে যে কোনো কারণে কোথাও রাখার সিদ্ধান্ত হয়নি। এরপর আরেকটি দেশের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছিল, যারা ঠিক ভারতের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত নয়। এই দেশটি হলো মধ্যপ্রাচ্যের খুব প্রভাবশালী অর্থনৈতিক শক্তি কাতার। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে কাতারের সঙ্গে ভারতের ইনফরমাল আলোচনায় এখনো কোনো ব্যাকথ্রো হয়নি ঠিকই, আবার সেই কথাবার্তা পুরোপুরি বেচতেও যায়নি। এই জটিল আলোচনা এখনো চলমান। তবে শেষ পর্যন্ত কোনো উপযুক্ত তৃতীয় দেশে শেখ হাসিনাকে পাঠানোর চেষ্টা যদি সফল না হয়, সেই ক্ষেত্রে তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতে রেখে দেওয়ার জন্য দিল্লিতে মানসিকভাবে প্রস্তুত হচ্ছে শেখ হাসিনা। এই যাত্রায় দিল্লিতে পা রাখার 3 সপ্তাহের মাথায় এটাই হলো ভারত সরকারের মনোভাবের সার কথা। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত আটক। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত আটক হয়েছেন। মঙ্গলবার তাকে গুলশান থেকে আটক করা হয় বলে ডিএমপির একটি বিশেষ সূত্রে জানা গেছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ তাহিদুল ইসলাম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য 47 জনের সঙ্গে মোহাম্মদ আলী আরাফাতও আসামি। এছাড়াও একই রকম আরো কয়েকটি মামলাতেও অন্যান্যদের সঙ্গে তাকে আসামি করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। অনেকটা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নৌকার প্রার্থী হিসেবে জয়ী হন তিনি। পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেছেন। তিনি 2022 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। তিনি জুলাই 2023 সালে ঢাকা 17 আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে 28,816 ভোটের সংসদ সদস্য নির্বাচিত হন। মোহাম্মদ আলী আরাফাত একজন শিক্ষাবিদ। তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও নীতি বিভাগের অধ্যাপক এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও চ্যালেঞ্জ, ট্রানজিট এবং কানেক্টিভিটি, বিদ্যুৎ খাতের জন্য উপযুক্ত নীতি, যুদ্ধাপরাধের বিচার, বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্র ইত্যাদির মতো বিভিন্ন বিষয়ে জাতীয় আন্তর্জাতিক মিডিয়াতে অনেক নিবন্ধ লিখেছেন। গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন মোহাম্মদ আলী আরাফাত। শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে ব্রিফও করেছিলেন তিনি।
নেই। সর্বশেষ হাসিনা সরকারের পতনের আগের দিন ৪ আগস্ট সরকারের কঠোর অবস্থানের কথা সাংবাদিকদের জানিয়েছিলেন মোহাম্মদ এ আরাফাত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।